এক কথা বারবার বলতে ভালো লাগে না। তুই হয়তো বুঝতে পারছিস না, অবশ্য বোঝার কথাও নয়। জীবনে প্রেম কি তাই তো জানিস না। এই অনুভূতি একদম আলাদা, জানিস। সম্পূর্ণ ব্যতিক্রম একটা জগতে তোকে নিয়ে যাবে, যেখানে তুই হাওয়ায় উড়বি, শয়নে স্বপনে নিজের প্রেমিকাকে দেখবি। দেখিস, তুই আস্তে ধীরে টের পাবি যে তোরও প্রেম হয়েছে। আমি এখনই 100% শিওর তুই প্রেমে পড়েছিস। না, পড়িসনি, রীতিমতো হাবুডুবু খাচ্ছিস। তীব্র চেয়ারে পিঠ এলি আর মোড়া ভাঙল। এতগুলো কথার বদলতে খুব সাবলীল জবাব দিল। পড়লে পড়েছি, পছন্দ করলে প্রেম করব, প্রেমে পড়লে বিয়ে করে নিয়ে আসবো, এর মাঝে আর কোনো কথা নেই। পরের দিন তীব্রর ক্লাস নিতে হয়নি। প্রিন্সিপাল কর্তৃক কি একটা মিটিং হেতু আজকে ক্লাস হবে না। সকল শিক্ষকদের থাকতে হবে সেখানে, তীব্রও আছে। তবে 10 মিনিটের মাথায় মনে হলো এখানে ওর কাজ নেই। এসব ফ্যাচর ফ্যাচর শোনাচ্ছে, সিগারেটে দুটো টান বসালে ভালো। সে কোনো রকম অনুমতি ছাড়াই কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। মকবুল খেয়াল করতেই থেমে গেলেন। পাশে বসা ফোরকানকে বললেন, এভাবে চলে গেলেন কেন উনি? থাক, বাদ দিন, আপনি বলুন যা বলছিলেন। লোকটার মেজাজ খারাপ হলো, দাঁত চেপে বসে রইলেন। তাও এই ফোরকানের নতুন লেকচারার নিয়ে একটু বেশিই গদগদ ভাব। সারাদিন পারলে নিজের রুমে বসিয়ে রাখে, এমন আদিক্ষেতা যেন প্রধানমন্ত্রীর ছেলে। তীব্র ধূমপানের জন্য একটা আদর্শ জায়গা খুঁজছে। চারিপাশে ছাত্রছাত্রীদের হাঁটাহাঁটি চলাফেরা, এদের সামনে তো খাওয়া যাবে না। হঠাৎ মনে পড়লো লাইব্রেরির কথা। ওটা এই কলেজের শোপিস, ফাঁকাই থাকে। ছাত্রছাত্রীরা পড়বে কি, পাই মারায় না। সে তৎক্ষণাৎ দোতলা পেরিয়ে লাইব্রেরিতে গেল। তনুজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্টার থেকে পানি ভরছিল বোতলে। তীব্রকে ওদিকে যেতে দেখেছে, অমনি বোতল টোতল ফেলে চলে গেল ক্লাসে। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে গল্পে মেতে। পুষ্পিতা সবসময়ের মতো একা একা কোনায় বসে বেঞ্চের। তনুজা গিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আই পুষ্পিতা, চলো লাইব্রেরিতে যাব। এখন? হ্যাঁ হ্যাঁ, এখনই এসো। পুষ্পিতা রাগ করেনি, ভাবলো বই নেবে। বাধ্যের মতো সাথে চলল। তীব্র বসেছিল খুব আরামে। আচমকা সজাগ কানে চপল পায়ের শব্দ পেতেই সোজা হয়ে বসলো। পদধ্বনি এদিকেই আসছে। সে তাড়াহুড়ো করে সিগারেটের টুকরো ফেলে দেয় জানালা দিয়ে। পরপর তাক থেকে যে বই সামনে পেল টেনে নামাতে যায়। অনেকদিন ব্যবহার না হয় ধুলো জমেছে মলাটে। তীব্র টানার তোপে বাতাসে ময়লা উড়ে নাকে মুখে ঢুকে গেল। খুকখুকে কাশিটা খুব কষ্টে জোরে বের হওয়া থেকে বাঁচালো। আস্তে ধীরে কেশে জায়গায় বসলো, এসে বই মেলে রাখলো সামনে। এদিকে তনুজা দরজা অব্দি এসে দাঁড়িয়ে যায়। তার পাশে জানালা থেকে উকি দেয় ভেতরে। তীব্র বসে পড়ছে কি মনোনিবেশে। তনুজার বুকটা ভরে গেল ওকে দেখে। পেছনে থাকা পুষ্পিতা ওকে দাঁড়াতে দেখে বলল, কি হলো, ভেতরে যাবে না? তনুজা তৎপর পিছু চেয়ে আঙ্গুল ঠোঁটে চেপে চুপ করতে বোঝায়। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কিছু হয়েছে? তনুজার ফিসফিসে কণ্ঠ। স্যার ভেতরে, আসতে বলো, শুনতে পাবে। সেও এবার ফিসফিস করে বলল। কোন স্যার? বলতে গিয়ে তনুজার চেহারা লালচে হয়। ব্রো রেজা তালুকদার। পুষ্পিতার নির্ভেজাল উত্তর। শুনতে পেলে কি হবে, আমরা তো বই নিতে এসেছি। তুমি যাও, গিয়ে বইটা নিয়ে চলে এসো। তনুজা বলল, বই নিতে আসিনি তো, আমি স্যারকেই দেখতে এসেছি। পুষ্পিতা গড়বড়ে চোখে চাইল। তনুজার ঠোঁটে হাসি। সে ধ্যান মেরে চেয়ে আছে তীব্রর দিকে। পুষ্পিতা এবার চাপা কণ্ঠে ভয় এনে বলল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কোনোভাবেই কেউ যদি দেখে নেয় তুমি লুকিয়ে লুকিয়ে স্যারকে দেখছো, কি হবে ভাবতে পারছো? আর স্যার যদি দেখে ফেলেন, কি ভাববেন উনি? মান সম্মান সব যাবে, নিজে ডুববে, আমাকেও ডোবাবে। তনুজা চসূচক শব্দ করে বলল, উফ পুষ্পিতা, বিরক্ত করো না তো, দেখতে দাও। পুষ্পিতার নাকাল দশা। সে আতঙ্কিত, ভয় পাচ্ছে কেউ দেখে ফেলার। তারপরেও কেমন করে চেয়ে আছে তনুজা। একজন টিচারকে ছাত্রীরা এইভাবে দৃষ্টি দিয়ে গিলে নেওয়ার ব্যাপারটা জানাজানি হলে আর ভাবতে পারল না ও। এর মধ্যে তনুজার মোহগ্রস্ত কণ্ঠ এলো, দেখছো পুষ্পিতা, স্যার পড়াশোনা নিয়ে কত সচেতন। আর অন্য স্যারগুলোকে দেখো, ক্লাস না হলে এরা আনন্দে ভাসে, ম্যাডামদের সাথে হা হা হি হি জুড়ে দেয়। অথচ স্যার এখানে নিরিবিলি বসে বসে পড়ছেন। ওনাকে দেখে বাংলাদেশের সব ফাঁকিবাজ শিক্ষকদের শিক্ষা নেওয়া উচিত, তাই না বলো? হ্যাঁ ভাই, উচিত। এখন চলো। আহা, এমন করো না তো। তনুজা তার রেজাকে দেখছে, এখানে তৃতীয় ব্যক্তি হতে এসো না তো তুমি। পুষ্পিতা ঠোঁট উল্টে বলল, স্যারকে তো ক্লাসে গেলেও দেখতে পারবে, এভাবে দেখার কি দরকার? এভাবে দেখার মধ্যে যে সুখ, সেটা কি আর সবার সামনে দেখায় আছে রে মেয়ে? গফুর ছাদ থেকে কোনো একটা কাজ সেরে নামছিলেন। ওদেরকে ওখানে দেখেই ডাক ছুড়লেন। এই মেয়েরা, তোমরা ওখানে কি করছো? পুষ্পিতা চমকে তাকায়, তুতলে বলল, জি বই। উনিও সরল মনে ভাবলেন বই নেবে। বললেন,
আচ্ছা, নিয়ে তাড়াতাড়ি চলে যেও। তনুজা পিয়ন গফুরকে পাত্তা দেয় না। কলেজে থাকাকালীন এর হম্বিতম্বি দেখতে দেখতে সে অভ্যস্ত, তাই পুষ্পিতার মতো ভয় পাওয়া তো দূর ফিরেও দেখল না। সে তখনও মত্তের ন্যায় তীব্রকে দেখছে। আচমকা বই থেকে ঝট করে চোখ তুলল তীব্র। সরাসরি নজর মিলতেই কলিজার ছলকে উঠল তনুজার। তীব্রকে দাঁড়াতে দেখে বাকি টুক সাহসও গায়েব। গফুর নেমে যেতেই হাঁফ ছাড়ল পুষ্পিতা। ওষ্ঠ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেলে বলল, তোমার তীব্র রেজাকে আর দেখতে হবে না বোন, আল্লাহর দোহাই এবার চলো। সে না দেখেই হাত টানে ওর, সারা না পেয়ে তাকায়। বক্ষস্থল ছ্যাদ করে ওঠে অচিরে। কোথায় তনুজা, কোথায় কি তীব্র সামনে দাঁড়িয়ে। একদম নাকের ডগার উপর যেন ভয়ে পুষ্পিতার রুহ উড়ে গেল এবার। তীব্র কখন এসে দাঁড়িয়েছে, তনুজা কোথায় গিয়েছে কিছুই টের পায়নি। তীব্র একবার ওর ধরে রাখা হাতের দিকে দেখলো, তারপর মুখের দিক। পুষ্পিতার দৃষ্টি অনুসরণ করে চাইতেই চট করে হাতটা সরিয়ে আনে। লজ্জায় বুঁদ হয়ে যায় মাটিতে। ইস, শেষে কিনা স্যারের হাত ধরে টেনেছে। পুষ্পিতা কুণ্ঠায় হাঁসফাঁস করে চোখ নামিয়ে নেয়, কাপা কণ্ঠে বলে, সরি স্যার। তীব্রর কপালে ভাত ছোট করে শুধালো। কি নাম? পুষ্পিতার চোরা নয়ন তখন আশেপাশে। এই তনুজা ওকে বিপদে ফেলে কোথায় পালিয়েছে। তীব্র ধৈর্যহীন পুরু কণ্ঠে বলল, নাম জিজ্ঞেস করেছি। ও ঢোক গিলে তাকালো। পুষ্পিতা। তীব্র এক ভ্রু বাঁকালো। পুষ্পিতা? এটা আবার কেমন নাম? মানে কি নামের? পুষ্পিতা চোখ ঘুরিয়ে ভেবে বলল, মনে হয় ফুল। মনে হয় কেন? নিজের নামের মানে নিজে জানো না কে রেখেছে? পুষ্পিতা আদল সংকীর্ণ করে বলল, নানু। বেঁচে আছেন? পুষ্পিতা নিচের দিকে চোখ রেখে দুপাশে মাথা নাড়ল। তীব্র আদেশের মতন বলল, পরের বার নামের মানে শুনে আমাকে এসে জানাবেন, মনে থাকবে? পুষ্পিতা বাধ্যের ন্যায় ঘাড় কাত করলো একপাশে। ক্লাসে যাও। নির্দেশ মেনে দুরু দুরু বুকে ঘুরে হাঁটা ধরল পুষ্পিতা। এপাশ ফিরে ততক্ষণে রুদ্ধ হওয়া দমটুকু ছাড়ল যেন। একেবারে উড়ে যাওয়ার মতন করে ত্রস্ত কদমে সিঁড়ি ভেঙে নেমে গেল নিচে। তীব্র বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় নিঃশব্দে হাসে। যে হাত পুষ্পিতা ধরেছিল সেদিকে একবার চোখ বুলিয়ে বলে, আজকে তুমি হাত ধরে ছেড়ে দিলেও যেদিন আমি ধরবো সেদিন কোনো ছাড়াছাড়ি নেই। সালমা বেগম কদিন যাবৎ অসুস্থ। আগের চেয়েও শরীরটা কাহিল হয়েছে। শুকনো কাশি, গভীর রাতে গা কাঁপানো জ্বর, কোমরের ব্যথাতে নাজেহাল দশা। মাঝে মধ্যে বিছানা রেখে ওঠাও দুষ্কর হয়ে যায়। রাহাতের খেয়াল রাখা হয় না। ছেলেটা প্রায় রাতে না খেয়ে ঘুমায়। একসময় তার চকচক করে রাখা ঘরটা আজ এলোমেলো পড়ে থাকে। শরীরে কুলোলে রান্নাটা করতে পারেন, আর না কুলোলে তাও না। তখন রান্না বসাতে হয় খোরশেদুলকে। বাড়িতে তারা তিনজন। রাহাত বাচ্চা মানুষ, ও তো আর পারবে না। গোছালো সংসার আচমকায় এরূপ অবিন্যস্ত হওয়ায় খোরশেদুল ভালো বিপাকে পড়েছেন। সারাদিন অফিসে খাটুনির পর বাসায় ফিরে কুটো নেড়ে দুটো করার ইচ্ছে হয় কার। মন মেজাজ শরীর কিচ্ছু সায় দেয় না তখন খোরশেদুল। তাওয়ায় মাছ ভাজছিলেন। অফিস থেকে ফিরে এখনও হাত মুখ ধুতে পারেননি। কোনো রকম জামা কাপড় ছেড়েই কাজে লেগেছেন। ছোট ছেলেটা খিদে মুখ শুকনো করে বসে আছে। ঘর থেকে ভেসে আসছে সালমার রুগ্ন গলায় কাশির ভাঙা শব্দ। এই প্রথম জীবনে, এই প্রথম খোরশেদুলের মনে পড়ল পুষ্পিতাকে। প্রখরভাবে উপলব্ধি করলেন এখন হয়তো মেয়েটা থাকলে সবকিছু সহজ হতো আরও। অন্তত বাসায় ফিরে এমন কষ্ট করতে হতো না। কিছুক্ষণ থমকে থাকার মতন ভাবলেন তিনি। মাছগুলো নামিয়ে রেখে চুলা বন্ধ করে চলে এলেন ঘরে। সালমা বিছানায় শুয়ে, দেহ ও ঘোরানো দেয়ালের দিকে। খোরশেদুল গলা খাকারি দিলে ফিরে চাইলেন। চোখ মুখে কিছু বলতে চাওয়ার প্রবণতা শুধলেন। কিছু বলবে? হ্যাঁ, মানে ওই। সালমা আস্তে ধীরে উঠে বসতে নেন। এর মধ্যে মাথা চক্কর কেটে ওঠে। সহসা শক্ত করে খাটের পায়ে আঁকড়ে ধরলেন হাতে। খোরশেদুল এগোতে গেলে হাত উঁচু করে মানা করলেন। ভদ্রলোক থামলেন সেথায়, তবে ইতস্ততা নিয়ে পাশে বসলেন। আজকাল সালমার সঙ্গে কথা বলতে এলে কেমন গুলিয়ে আসে সব। শব্দ বাক্যের হদিস পাওয়া যায় না। পুষ্পিতা যাওয়ার পর থেকে দুজনের সম্পর্কের মধ্যে কেমন ঠান্ডা নিষ্প্রভতা ভিড়েছে। সালমার নির্জীব আচরণগুলো মস্তকে বিভ্রম ধরিয়ে দেয়। রাগারাগি করা, রেগে কথা বন্ধ করে দেওয়া, গাল ফোলানো পূর্বের সালমা এই চুপচাপ সালমা থেকে অধিক সহজ যেন। কি বলবে? প্রশ্নটায় ধ্যান ভাঙল খোরশেদুলের জিভে। ঠোঁট ভেজালেন প্রথমে, রয়ে শুয়ে বললেন, ভাবছিলাম পুষ্পিতার একটা খোঁজ খবর নেওয়া উচিত। কোথায় আছে না আছে, অন্তত থানায় একটা জিটি করলে কেমন হয়। সালমার বিরস নেত্রযুগল চকিতে তাকালো, কণ্ঠে অবিশ্বাস। তুমি বলছো এ কথা? খোরশেদুল চাহনি দেখে অস্বস্তিতে পড়লেন। অপ্রতিভ স্বর সাবলীল রাখার প্রয়াস করে বললেন, হ্যাঁ, আসলে হঠাৎ মনে হলো ও একদিন এ বাড়িতে ছিল, আমাদের কাছেই ছোট থেকে বড় হয়েছে। তাছাড়া তুমি ওকে ছাড়া থাকতে পারছো না, তাই ভেবে দেখলাম যে একটা
বিবেকবোধ থেকে হলেও আমার উচিত ওর ব্যাপারে খোঁজ নেওয়া। আর কি? সালমা কিছুক্ষণ একভাবে তাকিয়ে রইলেন। অচিরে চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকে 2 মাস মেয়েটা নেই, আমি কাঁদছি, রাহাত কাঁদছে, তখন একবারও এসব ভাবলে না। সব সময় সেই ছোট্টটি থেকে ওকে যা নয় তাই বলে অপমান করেছো। সেদিন তো সবার সামনে গলা মিলিয়ে চরিত্র নিয়ে বললে, সেই মানুষ আজ হঠাৎ এত দরদ কেন? বারবার পুরনো কথা টেনো না, আমি তো তোমাদের জন্যই বললাম। সালমা মুচকি হেসে বললেন, খোরশেদ, আর যাই হোক, পুষ্পিতার ব্যাপার নিয়ে আমাদের জন্য তোমাকে ভাবতে হবে না। মেয়েটা যেখানেই থাকুক, অন্তত ওখানে থেকে ভালোই আছে। হয়তো যেখানে থাকছে সেখানে কেউ ওর সাথে কুকুরের মতন ব্যবহার করে না। এমন হলে আমি চাইবো না যে ও এখানে আসুক। সেখানে দুবেলা খাবারের খোটা খেতে বাঁচতে হয়, যেখানে একটা পশুও থাকে না। পুষ্পিতা রক্তে মাংসে গড়া মানুষ ছিল। খোরশেদুল রেগে দাঁড়িয়ে গেলেন। তুমি অহেতু কথা বললো সালমা। আমি আমি নিতান্ত দায়িত্ববোধ থেকে বলছি যা বলার। তুমি রাজি থাকলে করব, না হলে না। এর মাঝে এত বাড়তি কথার তো প্রয়োজন নেই। সেই তো, বউ অসুস্থ পেটের, তাই অফিস থেকে ফিরে রান্না করতে হচ্ছে। খুব পরিশ্রমের কাজ, এজন্যই হঠাৎ দায়িত্ববোধ জেগে উঠলো, তাই না? মুখের উপর জবাবটায় খোরশেদুলের বাক্য স্তব্ধ। তালা ঝুলে গেল ঠোঁটে। আর একটা উত্তরও দিলেন না তিনি। ওদিকে বাইরে থেকে বাবা মায়ের সমস্ত কথাবার্তা শুনে ফেলেছে রাহাত। ভেতরে ঢুকতে নিয়েও ঢুকলো না, চলে গেল বসার ঘরে। সে বারান্দায় গিয়ে দাঁড়ালো, যেখান থেকে তীব্র হাত নেড়ে ডেকেছিল ওকে। বলেছিল কয়েকদিনের মধ্যে ছোটপুকে খুঁজে এনে দিবে, জানাবে সে কোথায়। অথচ আজ কতগুলো দিন তীব্র দেখা নেই। স্কুল যাতায়াতের সময় রাহাতের হন্যে হয়ে চোখে খুঁজে বেড়ায় ওকে। করিম সাহেবের দোকানে ওই বেঞ্চিগুলোতে আর তো নজর ঘুরে ফিরে যায়, কিন্তু তীব্রকে দেখা যায় না। ওর বন্ধুরা থাকে শুধু। রাহাতের আকাশ ভেঙে কান্না পেল। খুদে মনের আশেপাশে ভর্তি হলো বিষণ্ণতায়। শুধু ওর রাস্তার দিকে চেয়ে বিড়বিড় করলো, কোথায় গেলে ছোট আপু? আর আপনি বা কথা দিয়ে কোথায় গেলেন ভাইয়া? মিথিলা তাজ্জব বনে পুলিশের দিকে চেয়ে। মেয়েটা তখনও ওর বুকে, ছাড়াছাড়ির নাম নেই। স্ত্রীর কাছে তা নিশ্চয়ই বড় কটু দৃশ্য। পলাশ, এই মেয়েকে আর তোমাকে এভাবে জড়িয়ে ধরেছে কেন? এতক্ষণে সরে এলো দুজন। জেনি ভ্রুকুচকে শুধালো, ফালাস, হু ইজ দিস লেডি? মিথিলা। আর মিথিলাকে বলল, ও আমার বন্ধু জেনি, এই অ্যাপার্টমেন্টেই থাকে। জেনি হাসলো, চোখের নিকট সাদা চামড়ায় ভাঁজ পড়ল। নাইস টু মিট ইউ, মিথিলা। মিথিলা তবদা খেয়ে গেল। নিজের নামের উচ্চারণ শুনে মেজাজ তিরিক্ষে আকারে বেঁকে গেছে। চোখ দুটো ঘুরছে বারবার পলাশের হাতের উপর, যেটা প্রতাপ নিয়ে বসে আছে জেনির কাঁধে। সৌজন্য বোধেও উত্তর দিল না মিথিলা। ত্রস্ত পলাশের হাতটা ছিটকে ফেলার মতো সরিয়ে নিল জেনির কাঁধ থেকে। তারপর খপ করে কবজি চেপে হাঁটা ধরল সামনে। ঘটনায় ভড়কে গেল ওরা। পলাশ বলল, আরে কি হলো? মিথিলা ডানে বামে তাকালো না, উত্তরও দিল না। একেবারে ওকে সমেত লিফটে উঠে যায়। দৌড় আটকানো মাত্রই গজগজ করে বলে, একটা মেয়ে তোমাকে এভাবে জড়িয়ে ধরলো, তাও আমার সামনে, আর তুমি কিছু বললে না? কি বলবো? নিরুৎসাহিত পলাশ। অন্য মেয়ে কোথাও? তোমাকে তো বললামই আমার বন্ধু। বন্ধু হলে এমন গায়ে পড়তে হবে? পলাশ মৃদু তেতে বলে, গায়াদের মতন কথা বলবে না মিথিলা। এটা তোমার বাংলাদেশ নয়, কানাডা। এখানে আলাপ করতে গেলেও একজন অন্যজনকে জড়িয়ে ধরে। ইটস টু ম্যাচ কমন ইয়ার। মিথিলা পাল্টা তেতে বলল, ওদের জন্য যত ইচ্ছে কমন হোক, কিন্তু তুমি আমার স্বামী, তোমাকে আমি ছাড়া কেউ ধরবে না। না মানে না। পলাশ বুড়ো গুটিয়ে চেয়ে থাকে, তারপর নিঃশ্বাস ছেড়ে বলে, আচ্ছা বেশ, এসব বাদ দাও এখন। আমার প্রচুর খিদে পেয়েছে, প্লিজ বাসায় গিয়ে কিছু একটা বানিয়ে দিও। মিথিলা আটকে উঠল যেন। বানিয়ে দেব মানে? রান্না করতে হবে? হ্যাঁ, কেন? ও চূড়ান্ত ভাবসাব নিয়ে বলল, রান্না? আর আমি রান্না করতে পারি না। কাঁধ উচালো পলাশ। ওকে, সমস্যা নেই। সবাই সব কিছু পারে না তো। তুমি পারো না, যখন শিখে নেবে ইউটিউবে দেখে দেখে রাঁধবে, কেমন? আর শুধু রান্না কেন, সংসারের সব কাজই তো এখন তোমার করতে হবে, তাই না? মিথিলা হতবাক হয়ে বলল, মানে আমি কেন করব? তোমার মেট নেই? ততক্ষণে লিফট 10 তলায় পৌঁছায়। দরজা খুলে পলাশ বলল, বের হও। মিথিলা বাইরে আসে, তবে চোটপাট দেখিয়ে বলে,
আমি কিন্তু রান্না বান্না পারবো না পলাশ, তুমি মেয়েটকে নিয়ে করাও এসব। আমি এত সুন্দর, আমার এত সুন্দর নখ, আমি। পলাশ দরজার লক খুলতে খুলতে জানালো। মেড নেই। কথা থামলো ওর, পরপরই উদ্বিগ্ন হয়ে বলল। নেই মানে? এত বড় বাড়ি আর মেয়েট রাখুনি? পলাশ দরজা খুলে ঘরের ভেতরে ঢুকলো। তোমাকে আমি বলছি এটা আমার বাড়ি। মিথিলা পেছনে ঢুকে ঘরের দিকে তাকানোর সময় নেই তার। দুরু দুরু বুকে উঁচু গলায় শুধালো। নয়? পলাশের মৃদু জবাব। না, আমি এখানে ভাড়া থাকি। যেভাবে ঢাকায় তোমরা ভাড়া থাকতো ঠিক অমন। মিথিলা দাঁড়িয়ে গেল, অস্ফুটে শুধালো। মানে? পলাশ ফিরে তাকায় ওর দিকে, নিঃসংকোচে জানায়। মানে আমার এখানে বাড়ি গাড়ি কিছুই নেই মিথিলা। মেইড তো আরও পরের কথা। আমি এখানে একটা ছোটোখাটো সফটওয়্যার কোম্পানিতে জব করছি। তাই তো শৌখিন লাইফ লিড করার কথা ভেবে মাতাল হয়ে তুমি কানাডায় এলে। ওসব এখনই ভুলে যাও। গোটা আকাশটা ভেঙে মাথায় পড়ল মিথিলার। আর্তনাদ করে বলল। কি? তার বৃত্তাকার চোখ দুটো দেখে হাসি পায় পলাশের। সারাটা পথ মিথিলার এই প্রতিক্রিয়া ভেবেই মনে মনে হেসেছে। এত অবাক হওয়ার কিছুই নেই। কানাডায় বাড়ি গাড়ি করা মুখের কথা ভাবছো? মিথিলা ধপ করে কাউচে বসে পড়ল, হা হুতাশ করে বলল। এর মানে তোমার কিছু নেই? বাংলাদেশে তুমি যা এখানেও তাই? পরপরই জ্বলন্ত চোখে চেয়ে বলল। তুমি আমাকে এসব কিছু বলনি কেন? কেন ঠকালে আমাকে? পলাশ আশ্চর্য হয়ে বলল। ঠকালাম কোথায়? আমি শুধু বলেছি আমি কানাডায় সেটেল, আমি এখানকার নাগরিক। একবারও বলিনি সেখানে আমার রাজপ্রসাদ আছে, চড়ার জন্য ঘোড়ার গাড়ি আছে। বলেছি বলো? তুমি নিজে থেকে এসব ভেবে নিলে তো আমার কিছু করার নেই, তাই না? আর শোনো, এতটা পথ জার্নি করে এসে এসব ফ্যাস করার সময় নেই। যাও, হাত মুখ ধুয়ে রান্না বসাও। মিথিলা মুখ ঘুরিয়ে বলল। পারবো না। পারবে না তো তোমাকে এখানে এনেছি কেন? ও বিহ্বল হয়ে বলল। তুমি আমাকে এখানে কাজ করাতে এনেছো? পলাশ বলল। তবে বউ হয়েছো? এতগুলো পয়সা খরচ করে তোমাকে এখানে এনে তো আমি বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না মিথিলা। তারপরও এসেছো জোর করে। থানা পুলিশ মামলা আরো কত কত থ্রেট দিলে না আমাকে। এবার নাও, তোমাকে কানাডায় আনা হয়েছে, কিন্তু এখানে থাকতে হলে যে আমার কথা অক্ষরে অক্ষরে মানতে হবে তোমাকে। যা বলবো সব শুনতে বাধ্য তুমি। আমি বাইরে থেকে রোজগার করে আনবো আর তুমি ঘরের সব কাজ করে রাখবে। মেড রেখে পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া বিদেশে সবাই নিজেদের কাজ নিজেরাই করে, এতে লজ্জার কিছু নেই। যাকগে, ক্যাবিনেটে চাল আছে, ধুয়ে বসিয়ে দাও। ফ্রেশ হতে যাচ্ছি, এসে যেন দেখি খাবার অর্ধেক রেডি। কথার একটুও অন্যথা হলে বুঝবে পলাশ কি জিনিস। শান্ত গলায় তর্জন দিয়ে চলে গেল সে। মিথিলা হাঁ করে চেয়ে রইল তার যাওয়ার দিকে। বাপের ঘরে একটা প্লেট ধুয়ে ভাত খায়নি, আর এখন রান্না করবে? হায় কপাল, এ কেমন লীলা দেখাচ্ছে। এ জীবন তো চায়নি, এবার কি হবে? তখন রাত। ঘুমন্ত গাজীপুরের সব থেকে উঁচু বৃক্ষের মগডাল থেকে ভেসে আসছে হুতুম পেঁচার ভুতুরে ডাক। অল্প অল্প উত্তাপ গরমের। পুষ্পিতা বিছানা ঝাড়ছে। মশারির এক মাথা টাঙানোর মধ্যেই রুমে এলো নুহা। এসেই বলল। একটা কথা জিজ্ঞেস করবো রে পুষ্পিতা? ও ভ্রুকুচকে চাইল। তোর আবার অনুমতি নিতে হয়? বল না, কি বলবি? নুহার মধ্যে ইতস্ততা সময় নিয়ে বলল। মিথিলাপুর কি বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল? কাজে ব্যস্ত হাতটা থেমে গেল পুষ্পিতার। পাল্টায় তার স্বাভাবিক মুখবিবর। মনে পড়ে সেই রাতের ঘটনা। মিথিলার বদলে ওকে তুলে নিয়ে যাওয়া হয়। একটা ছেলের বুক চাপড়ে কাদার শব্দ। এসব কথা পুষ্পিতা কাউকে বলেনি, নুহাকেও নয়। মিথিলার মিছিমিছি বদনাম হবে ভেবে সবটা চাপা দিয়েছে ভেতরে। তবে আংশিক সত্যি বলেছিল নুহাকে। অন্য কারো বদলে ওকে নিয়ে গেছে, কিন্তু সেই অন্য কেউটা যে মিথিলা সেসব নয়। সে যেভাবে নাহিদকে ঠকিয়েছে ওসব শুনলে কে কি ভাববে। শত হলেও তার বোন, একসাথে বড় হয়েছে। ওদের নিয়ে কেউ কিছু বললে পুষ্পিতা মেনে নিতে পারে না। ওকে থম মেরে যেতে দেখে গা ধরে ঝাঁকালো নুহা। কিরে, চুপ হয়ে গেলি কেন? ছিল জানিস কিছু? পুষ্পিতা নড়ে ওঠে। সত্যিটুকুন সন্তর্পণে গিলে নেওয়া আমতা আমতা করে বলে। কই না তো। ছিল না? ও, ঘুমাই, ঘুম পেয়েছে অনেক। নুহা বলল। হ্যাঁ ঘুমা। পুষ্পিতা মশারি কোনো রকম টাঙিয়ে শুয়ে পড়ল চটপট।
বেশিক্ষণ নুহার সামনে থাকলে ধরা পড়ার আতঙ্কে পালালো একরকম। মেয়েটার কাছে কোনো অলৌকিক শক্তি আছে বোধহয়, কীভাবে যেন পড়ে ফেলে ওকে। পুষ্পিতা চোখ খিচে মনে মনে বলল, সরি রে নুহা, এই নিয়ে দুবার মিথ্যে বললাম তোকে, মাফ করে দিস। ওদিকে নুহা নিম্নষ্ট ও কামরায় মশগুল হয় চিন্তায়। পুষ্পিতার কথায় সে পুরোপুরি নিশ্চিত হতে পারছে না, কারণ আজ ওই ছেলেটার ওয়ালেটেও মিথিলার ছবি দেখেছে। এক ঝলক দেখলেও চিনতে ভুল হয়নি, কিন্তু ধরা দেয়নি তাও। প্রথমত বিষয়টা জানতে চেয়েছিল, কারণ মিথিলাকেও ছোট থেকে দেখেছে। কলেজ পড়াকালীন থেকে সে সারাক্ষণ ফোনে ফুসুর ফাসুর করতো, প্রেম করতো নির্ঘাত। কিন্তু সেটা কি এই ছেলের সঙ্গে? এজন্যে ইচ্ছে করে জিজ্ঞাসা করা গার্লফ্রেন্ড ভেঙে গেছে কিনা, কিন্তু ছেলে তো তেমন কিছুই বলল না। আবার ছেলেটিকে প্রথম দিন থেকেই ওর চেনা চেনা লাগছে, কোথাও একটা দেখেছে যেন। রাস্তায় এত লোক দেখে এভাবে কি মনে রাখা যায়? আবার পুষ্পিতার কথা অনুযায়ী যদি কারোর সাথে সম্পর্কই না থাকে, না আর ভাবা গেল না। নুহার বিচক্ষণতা কোনোভাবেই সাড়া দেয় না আজ, কিন্তু ভাবতে হবে তাও। হাল ছাড়লে তো চলবে না, আরও প্রখরভাবে চিন্তা করতে হবে এই নিয়ে। আচ্ছা, এমনও তো হতে পারে শুধুমাত্র ছেলেটা পছন্দ করতো মিথিলাকে, ও করতো না? আদৌ এরকম কিছু না। কি ঘটনা উল্টো? কার থেকে জানবে এবার? কিভাবে সব হিসেব মেলাবে? আজ শুক্রবার, আয়েশা খাতুনের অফিস বন্ধ, বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। নুহাদের এই নতুন বাসাটায় একটাই বারান্দা, তাও উত্তর দিক বরাবর। ওখানে সূর্যের আলো সোজাসুজি পড়ে। পুষ্পিতা দুপুরে গোসল সেরেছে, কেবল মাথায় পেঁচানো গামছা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পিঠে বসা ভেজা চুল ছেড়ে গামছা মেলে দিল গ্রিলে বাঁধা রশিতে। তাকে লাগছে মায়াময় স্নিগ্ধ স্নাত বেলি ফুলের মতন। ওদের পাশে উচ্চতায় খাটো একটা লাগোয়া দালান আছে। এক একটা ঘরের জানালা এদিকেই মুখ করে তৈরি। সবসময় থাই গ্লাস টানা থাকে, ভেতরে সবকিছু অস্পষ্ট। আচমকা কোনো এক জায়গা থেকে পুরুষালী কণ্ঠ এলো, টেনে টেনে গান ধরেছে। চমকে উঠল পুষ্পিতা। গায়ের ওড়না ঠিকঠাক করে চাকরি খুঁজতে লাগলো চারিদিক। তৎক্ষণাৎ জবাব এলো। তারপর কতগুলো পুরুষের হাসির শব্দ। পুষ্পিতা ঘাবড়ে গেল। এক মুহূর্ত না দাঁড়িয়ে ছোটার মতন করে ঢুকে গেল ঘরের ভেতর। তখনই সামনে পড়লেন আয়েশা। ওরা অপ্রস্তুত ভীত মুখটা দেখে বললেন, কি হয়েছে? পুষ্পিতার আদল সংকীর্ণ, কিছু বলতে নিল, সেই সময় সেই একই কণ্ঠ গান ছুড়ে। ফের একাধিক হাসির আওয়াজ। দল বেঁধে মজা নিচ্ছে ওরা। যা বোঝার বুঝে গেলেন আয়েশা। হন হন করে বারান্দায় গিয়ে বললেন, এই কে রে? কোন হতচ্ছাড়া বিরক্ত করছিস? ওপাশে কাউকে দেখা গেল না, তবে একজন চিল্লিয়ে বলল। পাশের গুলো সশব্দে হাসে, আনন্দধ্বনিতে চিল্লিয়ে ওঠে। নুহা রুমে ছিল, দুরন্ত পায়ে ছুটে এসে বলল, তোর দাদিকে গিয়ে কবুল বলতে বল, হারামজাদা, একেবারে মেরে তক্তা বানিয়ে দেবো। থাই গ্লাসটা সরল এবার। কতগুলো মাথা উকি দিতেই আয়েশা নুহাকে টেনে নিয়ে এলেন। নুহা চেতে টেতে একাকার হয়ে বলল, কোথাকার কোন অজাত কুজাত গুলোকে ভাড়া দিয়েছে? পাশের ফ্ল্যাটে ব্যাচেলার, পাশের বিল্ডিংয়ে ব্যাচেলার, অসহ্য একদম। আয়েশা বললেন, আহা এ তো চেঁচি আহা এত চেঁচিও না। আমি ওই বাড়ির মালিকের সাথে কথা বলে দেখছি, এগুলো যে এত অসভ্য জানাতে হবে তো। তারপর মুখ শুকনো করে দাঁড়িয়ে থাকা পুষ্পিতাকে বললেন, তুমি আর এই বারান্দায় কিছু শুকাতে চেও না। বারান্দার দরজাটা দিয়ে রেখো সব সময়। দুজনেরই কাপড় চোপড় যা শুকাতে হয় ছাদে গিয়ে দিও। ছাদ থেকে তো এদের ঘর দেখা যায় না। পুষ্পিতা এবারও ঘাড় হেলায় একপাশে। ইদানিং তীব্রর মেজাজ খারাপ। অবশ্য মহারাজের মেজাজ ভালো থাকেই বা কখন? শীত হোক বা বর্ষা হোক, সকাল বা বিকেল, তার মাথার আবহাওয়া একটাই। তালুস বরাবর সর্বদা মধ্যাহ্নের দগদগে সূর্য ঘুরে বেড়ায়। তবে আজকের ব্যাপার ভিন্ন। গত 3 দিন যাবৎ তার হাবভাবের অবস্থা একটু বেশি পুরুষ। এর কারণ পুষ্পিতা। এই মেয়ে সারাদিন ঘরে খিল দিয়ে বসে থাকে। দৌড় খোলা তো দূরে থাক, একবার বাইরে উকিও দেয় না। একমাত্র ভার্সিটিতে ছাড়া তার মুখ দর্শন করার উপায় নেই। কলেজে যাওয়ার জন্য বের হয় কখন সেটাও বুঝতে পারে না তীব্র। 9টা বাজেই তো বের হয়েছিল সেদিন, কিন্তু রাস্তায় পুষ্পিতাকে দেখেনি। এরকম হলে প্ল্যান সাকসেসফুল হতে হতে যে যুগ পেরিয়ে যাবে। তীব্রর তপ্ত মেজাজখানা কিছুতেই ঠিক হচ্ছে না। উল্টে গলার কাজটায় খুসখুস করে জানান দিল, ও প্রত্যন্ত সুখে টান বসানোর সময় এসেছে। সিগারেটের প্যাকেট পকেটে ভরে ছাদের পথ ধরল। নাহিদ গরুটা একটা ছেলে হয়েও সিগারেটের ধোঁয়ায় খুক খুক করে কাশে। এমন কাশি যেন গলার হাড় ভেঙে বেরিয়ে আসবে বাইরে। তীব্র মহাবিরক্ত অভিব্যক্তি সমেত শূন্য ছাদে গিয়ে দাঁড়ায়। তখন সন্ধ্যা নামার ভাব। চারিদিকে ঝাপসা অন্ধকারে চেয়ে
ঠান্ডা ঠান্ডা বাতাসে তীব্রর জমাট যেন ফুরফুরে হয়ে আসে। নিমিষেই দুটো সিগারেট সাবার করে ফেলল। বাতাসে ছাদের দরজা একবার খুলছে, আরেকবার বন্ধ হচ্ছে। তীব্র সময় কাটানো শেষে ফিরত নেয়। চেপে যাওয়া দরজা যখনই খুলতে যাবে পূর্বেই ওপাশ থেকে ঠেলে দিল কেউ একজন। অমনি টিনের দৌড় ধুম করে ওর কপালে ঢুকে গেল। চূড়ান্ত পর্যায়ে একটা বাড়ি খেয়ে তীব্র কপাল ধরে পিছিয়ে যায়, হকচকায় ভীষণ। পরপরই আগুন জ্বলল মাথায়। মস্তিষ্কের ঘিলু শুদ্ধ টকবগিয়ে উঠে স্বভাবসুলভ বিট্টু মাস্তান শলা করে বেরিয়ে এলো। প্রচণ্ড ক্ষেপে বলল, শালা গলা টিপে সামনে তাকাতেই বাকি কথা রুদ্ধ স্থগিত। পুষ্পিতা ভয়ে এইটুকুন হয়ে তাকিয়ে। তীব্র থামলো, কপাল হতে হাত নামিয়ে আরো ভালো করে তাকালো। সত্যি কি কাঙ্ক্ষিত মুখখানা চোখের সামনে ওর? পুষ্পিতা তক্ষুনি বড় মায়া করে শুধালো, লেগেছে স্যার? ব্যথা পেয়েছেন? ইচ্ছে করে ব্যথা দিলে ব্যথা পাবো না? এ বাবা, না না না, আমি একদমই দেখিনি, বিশ্বাস করুন। আমি সহজে কাউকে বিশ্বাস করি না, এরকম মেয়েদের তো একদমই না। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, জি। কি রকম মেয়ে? সেটা তোমাকে বলতে হবে। পুষ্পিতা চুপসে যায়, বক্ষ চিরে হতাশা আসে সুপ্ত আকারে। ছোট্ট জীবনটা ওর কত হলো মানুষের ধমক খেয়ে খেয়ে। সে অপরাধীর ন্যায় মাথা নোয়ালো, চুপচাপ সরে এলো তীব্রর সামনে থেকে। ছাদে মেলে দেওয়া ওদের জামা কাপড় গুলো হাতে তুলে পিলপিলে কদমে নিচে নামতে গেলে যেই অমনি হাওয়ার বেগে এসে পথ আগলায় তীব্র। হুটহাট বিষয়ে কিছু চমকালো মেয়েটা। চাইলো গোলাকার চোখে। তীব্র মোটা ভ্রু কুচকে বলল, আমি ব্যথা পেয়েছি দেখেছো? পুষ্পিতা ছোট কণ্ঠে বলল, জি জি। সরি বলেছো তুমি? জি বলেছি তো মাত্র। আমি অ্যাকসেপ্ট করেছি। পুষ্পিতা চোখ নামিয়ে বলল, জি না। তীব্র বলল, তাহলে চলে যাচ্ছিলে কেন? যতক্ষণ না আমি সরি অ্যাকসেপ্ট করছি তোমার উচিত এখানেই দাঁড়িয়ে থাকা। পুষ্পিতা তাজ্জব চোখে চায়। এগুলো কেমন কথা? কিছু বলতে মন চাইলেও গরম বাক্য নরম ঠোঁটের ডগায় এলো না। কোমল কণ্ঠে বলল, আমি আপনাকে দেখিনি, দেখলে এভাবে দরজা খুলতাম না। তীব্র অলিক আশায় চেয়েছিল এতক্ষণ। এত কিছুর পরেও পুষ্পিতার একই রকম নম্র আওয়াজ নিরাশ করল ওকে। ব্যর্থমুগ্ধ চোখ গেঁথে রইল মসৃণ ওই আদল খানির উপর। মনে মনে বলল, একটু রেগেও কথা বলতে পারো না ভিতু মেয়ে? রাখলে তোমায় কেমন লাগে? আমার মতো বাজে নাকি বুকে ছুরি বসানোর মতো সুন্দর? তখন ভোর আনুমানিক 6টা বাজে ঘড়িতে। অমন সকালবেলা ফোনের ক্রিং ক্রিং শব্দে মাথা ধরে গেল তীব্রর। ছুটে পালালো আরামের ঘুম। তিতি বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসলো। মোবাইলের স্ক্রিনে জলজলে সেভ করা মন্ত্রীমশাই নাম্বারটা দেখে সেই বিরক্ত বৃহৎ হয়। তীব্র অসূচক শব্দ তুলল জিভে। গত রাতের এক ফোঁটাও সে ঘুমায়নি। সারা রাত পড়াশোনা করেছে, না নিজে ঘুমিয়েছে আর না নাহিদকে ঘুমাতে দিয়েছে। এই তো পাশেই ভোস করে নাক ডেকে ঘুমোচ্ছে ছেলেটা, এখন আবার কল। তীব্র খুব নিষ্প্রিয় ভঙ্গিতে ফোন রিসিভ করে স্পিকারে দিল। অমন নিষ্প্রভ গলায় বলল, হ্যাঁ বলুন। ওপাশ থেকে উত্তর এলো, কি করছিলে? মনে হচ্ছে বিরক্ত করলাম। সকাল 6টায় ফোন দিয়ে ঘুম ভাঙালে। আমি কেন? দুনিয়ার সব মানুষ বিরক্ত হবে। জামশেদ থতমত খেলেন। সোজা জবাবটায় গলা খাকারি দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, এমনি এমনি তো আর ফোন দিইনি, একটা কাজ আছে বলে দেওয়া। তীব্র মুখের উপর উত্তর দেয়, হ্যাঁ সেটা আপনার কল দেখেই বুঝেছি। আপনি তো আর স্বার্থ ছাড়া ফোন দেবেন না। জামশেদ রেগে রেগে বললেন, সব সময় উল্টাপাল্টা কথা না বললে তোমার ভালো লাগে না তাই না? কি কারণে কল দিয়েছেন বলুন, ঘুমাবো আমি। উনি একটু চুপ থেকে বললেন, একবার বাড্ডা আসতে পারবি? কেন? দরকার ছিল। কিন্তু আমার তো এই মুহূর্তে ওখানে কোনো দরকার নেই। আপাতত আমার দরকার এখানে, যেতে পারবো না। জামশেদ উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু তুমি তো বলছিলে যখন আমার দরকার লাগবে চলে আসবে। বলেছিলাম নাকি? মনে পড়ছে না, মনে পড়লে আসবো। জামশেদ খেপে বললেন, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? আপনার তাই মনে হয়? এর মানে তুমি আসবে না? তেমনই তো বললাম। জামশেদ চটে বললেন, বেয়াদব ছেলে। তীব্র সাবলীল, পুরনো কথা। রাখো তো ফোন। কল তো আপনি দিয়েছেন, আপনি রাখুন না। জামশেদ অতিষ্ঠতায়, অসভ্য কোথাকার। এটাও পুরনো। বিদ্দিষ্ট জামশেদ বলেই লাইন কেটে দিলেন। তীব্র ফোঁস করে দম ফেলল। ফোনটাকে দূরত্বে ছুঁড়ে চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। নাহিদের নাক ডাকার শব্দ বেশ চড়া তখন। সে ভ্রুকুচকে কিছুক্ষণ চেয়ে থেকে একটা বালিশ ওর মুখের উপর চাপা দিয়ে রাখে। বিধি বাম, এতেও নাহিদের ঘুম ভাঙে না। নুহার পেট খারাপ, ওয়াশরুমে নিরন্তর যাতায়াত চলছে। কাল ভোর রাত থেকে এই যাত্রা শুরু।
গ্লাস গ্লাস স্যালাইন খেয়েও লাভ হচ্ছে না। গত রাতের আয়েশা খাতুন অফিস থেকে ফেরার সময় ফুচকা পার্সেল করে নিয়ে এসেছিলেন। মেয়েটা ফুচকা খেয়েছে তো খেয়েছে, সাথে সমস্ত টক বাটি চেটেপুটে খেয়ে নিয়েছে। এখন পেটের মধ্যে ঘূর্ণিঝড় চলছে ব্যথায়। আর ওর এই অবস্থায় বিপাকে পড়েছে পুষ্পিতা। আয়েশা খাতুন অফিস কামাই দিতে পারবে না, বাধ্য হয়ে যেতে হলো। একই দশা ওরও। সেদিন ক্লাসে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল, আজকে জমা করার শেষ দিন। এদিকে নুহাকে একা ফেলে যেতেও পারছে না। সব মিলিয়ে তার উভয় সংকট। এর শেষে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ঠিক করলো ওই একটা ক্লাস করেই চলে আসবে। আর যাই হোক, প্রিয় বন্ধুকে এমনভাবে ফেলে ওর ক্লাসে মন টিকবে কখনো? পুষ্পিতা দরজা পেরিয়ে সিঁড়িতে নামতেই ঝটপট ঘর থেকে বের হলো তীব্র। এতটা সময় চিলের ন্যায় ওত পেতে বসেছিল সে। মেয়ে বের হলে সেও বের হবে। পেছনে বুটের শব্দ পেয়ে ঘুরে তাকালো পুষ্পিতা। ওকে দেখেই লম্বা সালাম দিয়ে পাশে সরে দাঁড়ালো। তীব্র উত্তর দেয় সালামের সাথে, ভ্রু কুঁচকে শুধায়। দাঁড়িয়ে গেলে যে? ও খুব বিনয়ী গলায় বলল, স্যার আপনি আগে যান। তীব্র স্বর ভারী। সমস্যা নেই, যাও। পুষ্পিতা ইতস্ততায় ভুগছে। স্যার পেছনে হাঁটবে, ও সামনাসামনি যাবে, তবে এটা একটু অভদ্রতা হয়ে যাচ্ছে না? তার চেহারার দ্বিধাদ্বন্দ্ব তীব্র স্পষ্ট বুঝে নেয়। ধীরজ গলায় আশ্বস্ত করলো, আমি বললাম না সমস্যা নেই, হাঁটো। পুষ্পিতা বাধ্যের ন্যায় ঘুরে নামতে থাকে। পেছনে তীব্র ঠিক এক সিঁড়ি উপরে। তার নজর সেই পুষ্পিতার হেলতে দুলতে থাকা চুলের বেনুনিতে। পোড় খাওয়া ঠোঁটদ্বয়ের প্রতিটাতে ভাজে হাসি। অমন চেয়ে থেকেই ভাবলো, সামনে পেছনে নয়, একদিন তোমায় পাশে নিয়ে একদিন তোমার পাশে নিয়ে হাঁটবে আমাকে। আর সেই দিন আসতে খুব বেশি দেরি নেই ভীতু মেয়ে। গেট পেরিয়ে পুষ্পিতা রিক্সার জন্য দাঁড়িয়ে থাকে। কলেজের পথ মোটামুটি দূরে। ভাড়া কম হলেও হেঁটে যাওয়ার উপায় থাকলে তাই করতো, অন্তত কিছু টাকা বাঁচত এতে। আচমকা সম্মুখে একটা লাল জিপ থামলো। ব্রেশ কষার শব্দে তাকালো পুষ্পিতা। ভেতরে তীব্রকে দেখতেই ঠোঁট দুটো ফাঁকা হয়ে চলে গেল ভিন্ন ভিন্ন মেরুতে। ও একবার জিদ দেখে পরের বার তীব্রকে। নেত্র জুড়ে বিস্ময়ের ভেলকি। এমন চকচকে গাড়ির মালিক যিনি, সে নিশ্চয়ই ধর্নাঢ্য ব্যক্তি। তবে ওদের মতো অমন সস্তা ভাড়া বাসায় থাকে কেন? এই বাড়িতে আলাদা পার্কিং লট নেই, তাই পাশের গ্যারেজে ভাড়া দিয়ে গাড়ি রাখতো তীব্র। পুষ্পিতার নড়চড় না দেখে মনোযোগ পেতে হর্ন বাজালো। নড়ে চড়ে উঠল মেয়েটা। তীব্র বলল, ওঠো। পুষ্পিতা এবার আকাশ থেকে পড়ে ঠিক শুনেছে কিনা নিশ্চিত হতে বলল, জি। তীব্রর শিরায় শিরায় মেজাজ থাকে। অন্য কেউ হলে এত বড় একটা কথা বলাতে হয়তো চেতে টেতে একাকার করে ফেলতো, কিন্তু এই মেয়েকে সে মেসেজ দেখাতে পারবো না। তাই ভেতরটা সকল উষ্ণতা খুব আলগোছে চাপা দিয়ে রাখলো। উত্তরটা হিসেবে জিপের দরজা খুলে বলল, সিট। পুষ্পিতা হতবাক। সে কিনা স্যারের গাড়িতে চড়বে আর লিফট দিতে চাইছেন? আহা, কি দয়া শরীর ওনার। এত ভালো নিষ্পৃহা মানুষ কি দুটো হয় পৃথিবীতে? তাও মিনসে গলায় বলল, স্যার আমি চলে যেতে পারবো, এই একটু সামনে গেলেই তো। তীব্র মাঝপথে স্বর পুরো করে বলল, উঠতে বলেছি, ওঠো। পরপরই পুলিশা কণ্ঠ অন্যরকম হলো। হুইলে হাত রেখে রাস্তায় দেখে বলল, দুজনের গন্তব্য যখন একসাথেই যাওয়া উচিত। পুষ্পিতা জিভে ঠোঁট বেজায় দোনামোনা করে উঠে বসলে যুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার মতো বুক ফোলালো তীব্র। সন্তর্পণে হাসিটা লুকিয়ে জিপ টেনে বসালো গতিতে। পুষ্পিতা তখন গাড়ির সিট দেখছে, জানালা দেখছে, দেখছে কাজগুলোকে। অক্ষিকুটে তার বিহবলতার বান। এমন দামি গাড়িতে সে পূর্বে চড়েনি। জীবনে প্রথমবার প্রাইভেট কারে চড়েছিল সেই মাস্তানটার সঙ্গে, তাও জানটা হাতের মুঠোয় নিয়ে। না বাবা, সেসব ভয়াবহ কথা না ভাবাই ভালো। কিন্তু কি আশ্চর্যের বিষয়, প্রথমবার এক মাস্তান যাত্রীরা সঙ্গী ছিল, আর আজ এক শিক্ষক। পৃথিবী দুই প্রান্তে দুই পেশা এই মানুষ। ও চারপাশ দেখতে দেখতেই বলল, এটা আপনার গাড়ি স্যার? না। পুষ্পিতা বিভ্রম নিয়ে তাকায়। তাহলে? তীব্র জবাব, চুরি করে এনেছি। হেসে ফেললো। পদ্মকরীর ন্যায় দুটো রক্তিম ঠোঁট সরে গেল দুপাশে। মুখ তুলল শুভ্র দন্তপাটি। তীব্র ঘাড় বাঁকিয়ে চায় প্রথমবার পুষ্পিতার মুক্তঝোড়া হাসিটায় আটকে আসে। বিলকি মুখ দৃষ্টি যুগল, অথচ সেকেন্ডে সে চোখ ফেরালো। মনের সঙ্গে সঙ্গে জিপের নিয়ন্ত্রণ রাখলে খুব সতর্কতায়। হুইল চেরিয়ে সামনে চেয়ে ভাবল, এই হাসি দেখে এক পৃথিবীর হাজারো ক্লান্তি, হাজারো ক্লেশ নির্দ্বিধায় লুকিয়ে নিয়ে যাবে।
তীব্র নিরেট অভিব্যক্তি বেঁকে যাচ্ছে। অনুভূতিরা বাইরে ঠিকরে আসা আড়ল করার প্রয়াসে প্রসঙ্গ পাল্টানো প্রয়োজন। গলার শ্লেষ্মা পরিষ্কার করে বলল, নামের মানে জেনেছো? জিভ কাটল পুষ্পিতা কাচুমাচু ভঙ্গিতে দুপাশে মাথা নেড়ে বলল। না মানে ভুলে গিয়েছিলাম। তীব্র তাকায় ওর দিকে। চশমার আবডালে তার সুচালো নেত্র আরো ছোট করে বলে, ভুলে গিয়েছিলে? টিচাররা কিছু বললে ভুলে যাও? কেমন ছাত্র তুই? কেমন ছাত্রী তুমি? সরি স্যার, কালকে ঠিক বলবো। গুরুতর কথায় হাসি মুছে গেল ওর। ছোট হেসে আদল তেমন ছোট করেই জানালো। তীব্র আর কিছু বলেনি। তার কেমন অস্থির লাগছে, শরীর ঘামছে, শার্ট চুইয়ে নোনতা স্রোত নামার অনুভূতিটাও স্পষ্ট। নার্ভাস লাগছে হয়তো, খুসখুস করছে গলার মধ্যে। পুষ্পিতা এর আগেও তার সাথে এক গাড়িতে বসেছিল, কিন্তু সেদিন এরকম লাগেনি। বুকের মধ্যে কেমন অদ্ভুত উত্থান পাতানের আওয়াজ পরিষ্কার শুনছে ও। তীব্র ঢোক গিলে। এটা কি তবে সেই ধুকপুকানির শব্দ? সে জিভে শুকনো ঠোঁট চাটে। এই শব্দ কি বাইরে যাচ্ছে? ভীতু মেয়েটাও শুনে ফেলেছে না তো? তীব্র দিশেহারা লাগে। অশান্ত চিত্তের পরিস্থিতিকে হাতে আনতে চট করে FM এর বাটন টিপ দেয়। সজোরে বেজে উঠে পারবাজ জैसी ইউ খাদে হে। গানের মিউজিক জোরালো, সাথে মারপিটের সংকেত। নিঃসন্দেহে হিরো কাউকে মেরে উল্টো পাল্টে দিচ্ছে। পুষ্পিতা প্রথম দফায় লাফিয়ে উঠে পড়ে পল্লব ঝাপটায়। এই আবার কেমন গান? পৃথিবীতে এত সুন্দর সুন্দর গান থাকতে এসব কেউ শোনে? দুমদাম শব্দে তার মাথা ব্যথা উঠল। একেবারে নিরুপায় হয়ে মুখ খুলল। স্যার, আপনি সবসময় এরকম গান শোনেন? হ্যাঁ, কেন? পুষ্পিতা হাসারও চেষ্টা করলো। এমনি। তার চেহারা দেখে তীব্র বিভ্রান্ত হয়। কোনো সমস্যা? পাল্টে দেবো? সবেগে নিঃসংকোচে মাথা ঝুঁকালো পুষ্পিতা। মুখ বিবরেও একটু একটু আলোর ঝলক দেখা গেল এবার। তীব্র ফের বাটন টেপে, তবে এবার আরো জোরে বাজলো। চ্যালেঞ্জ দিবি না শালা, পাঙ্গা নিবি না শালা। সমস্ত আগ্রহ ফুস করে উড়ে গেল মেয়েটার। আস্তে আস্তে দীর্ঘশ্বাস ফেললো। বিড়বিড় করে বলল, মনে হচ্ছে ওনারও রাহাতের মতো মারপিট অনেক পছন্দ। তীব্রর কানে পৌঁছে যায় সেই কথা। বলতে যায় খুব, অথচ ব্যস্ত বাক্যগুলো গিলে নিল। উল্টো ভীষণ গম্ভীর গলায় বলল, না তা কেন হবে? আমি একজন লেকচারার। আমি শান্তি পছন্দ করি, মারামারি নয়। পুষ্পিতার মুখ শুকিয়ে গেছে। তাকালো বড় বড় চোখে। সে এত আস্তে আস্তে বলল, আর উনি শুনতে পেয়ে গেলেন। মুখ কালো করে বলল, আমি ওভাবে বলতে চাইনি স্যার, আসলে এরকম গান আগে শুনিনি তো। তাহলে কিরকম গান শোনো তুমি? চপলতাহীন মেয়েটা এই পর্যায়ে চঞ্চল হলো খানিক। জড়তাহীন জানালো, আমার পুরোনো গান অনেক পছন্দ। ওই যে উত্তম কুমার, তারপর শাহরুখ খানের গানগুলো, ও সব শুনতে ভীষণ ভালো লাগে। শুনলে মনে হয় বারবার শুনতেই থাকি। তীব্র চেহারা ঝুঁকে এলো অনীহার। শাহরুখের সিনেমায় শুধু প্রেম থাকে। সে কোশ্চিনকালেও তা দেখেনি। আর উত্তর কুমারটাকে চেনেই তো না। কিন্তু পুষ্পিতার চকচকে চাহনি আর উজ্জ্বল স্বরে মনে হলো একবার শোনা উচিত। সে আচমকা ফ্রন্ট আর ফুলে তুলে এগিয়ে দিল। পুষ্পিতা প্রশ্ন সমেত জানতে চাইলে বলল, বের করো। জি। পুষ্পিতা জড়সড় ভঙ্গিতে ফোন হাতে নেয়। তীব্র বলে দিল ইউটিউবে যেতে। শুনলো সে। সার্চ বারে উত্তম কুমারের গান লিখলে অনেকগুলো ভেসে উঠল স্ক্রিনে। সবার প্রথমে যেটা ছিল সেটাই বাজালো সে। খুব স্নিগ্ধ মোলায়েম কিছু বাদ্যের আওয়াজের সাথে পুরুষ কণ্ঠ গেয়ে ওঠে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তীব্রর চোখ রাস্তায় রইলেও কান ছিল এদিকে। ভীষণ নিবেশনে সবটা শুনলো গানের। তার মতে মানুষের নিকট এসব হাস্যকর মনে হয়েছে আগে, কিন্তু এই মুহূর্তে কেন জানি ভালো লেগে যায়। এই যে ভীতু মেয়েটা পাশে বসে, মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব দুজনার। সত্যিই তো এই পথটা শেষ না হলে কেমন হয়? চাওয়া ফলেনি, বরং একটু তাড়াতাড়ি গন্তব্যে এসে গেল যেন। কলেজ গেট থেকে খানিক আগে জিপে ব্রেক কষল তীব্র। এখান থেকে কয়েক পা ফেটে যেতে হবে। পুষ্পিতা থামলো। হাস্যোজ্জ্বল ঠোঁটে ফের চেয়ে বলল, ধন্যবাদ স্যার। তীব্রর গলবিল তখন বৃষ্টি বিরল মরুভূমি। যেন কয়েক শতাব্দী একটুখানিও জলের ছোঁয়া পায়নি। পুষ্পিতার ওষ্ঠভাগে সামান্য হাসিতেও আত্মহারা লাগছে। এই মেয়ে এমন হাসছে কেন আজ? এত হাসলে সে ঠিক থাকতে পারবে? বেগ পুহিয়ে সংক্ষিপ্ত জবাব দেয় ওকে। পুষ্পিতা এগোয়, কিন্তু তীব্র লম্বা পদযুগলের কাছে সুবিধা করতে পারে না। তারা অনেক পরে এসেও পেছনে ফেলে পাতের এপাশে ছোটখাটো ভাঙা পাঁচিল। কিছু ছেলে সব সময় বসে থাকা তাদের উপর। আজকেও দুজনে আছে ঠিক সেই বুট্টু গ্যাং এর মতন। মেয়ে দেখলে জিভ কাঁপিয়ে পড়ে ওদের।
পুষ্পিতা হেঁটে যাচ্ছিল যখন একজন ইচ্ছে করে কেসে উঠে যাতে তাও তাকায়। লাভ হলো না দেখে অপরজন ফট করে বলল, কি ফিগার, সাইজ কত বেবি? পুষ্পিতা চোখ খিচে বুঝে নিল গাত্রের সমস্ত শিরা রেডি করে উঠে, কিন্তু পাল্টা জবাবের স্পর্ধা তার হলো। নিহক গেলার সঙ্গে মিলে নিল অসম্মান, চুপচাপ মাথা নুইয়ে চলে যায় সামনে থেকে। অন্যদিকে থমকে দাঁড়ালো তীব্র, ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিল শরীর। হাত মুঠো করে ভেসে উঠল শক্ত গরনের শক্তপোক্ত চিবুকের ধার। ঘুরে তাকালো পেছনে, পুষ্পিতার কাছাকাছি আসতেই বলল, কি বলেছে ওরা তোমাকে? তার ধীর স্থির কণ্ঠে ভেতরের টর্নেডো বোঝার সাধ্য নেই। কোটরে জল সমেত চোখ তুলল পুষ্পিতা। তীব্রর বুকের মধ্যে সুনামি উঠে রাগের, অথচ ততোধিক নম্র গলায় বলে, ওরা কি এখানে রোজ বসে? রোজ বিরক্ত করে তোমায়? পুষ্পিতা ওপর নিচ মাথা দোলালো। শুধু আমাকে না, সব মেয়েদের। তো চলে এসেছো কেন? এত নোংরা একটা কথা শোনার পর তোমার তো প্রতিবাদ করা উচিত। পুষ্পিতা বিস্মিত। আমি আমি কি বলবো? তীব্র কপাল গোছালো। কি বলবে মানে? চড় বসাবে ওদের গালে? পুষ্পিতার চক্ষু কোটর ছাড়ায়। জীবনে মাছি মারেনি, সেখানে একটা বখাটে ছেলেকে মারবে? এইটুকু কলিজায় তার অত অভ্যাস নেই। আমি পারবো না স্যার। তীব্র ভীষণ ঠান্ডা স্বরে বলল, কেন পারবে না? যে ভাষা ওরা ব্যবহার করেছে তার শাস্তি দিতে ইচ্ছে করছে না তোমার? পুষ্পিতা টলমলে চোখে চায়, নিষ্প্রাপ হেসে বলে, ইচ্ছে করলেই কি একটা অনাথ মেয়ে সব পারে? পারে না। তার উপর যে অন্যের দ্বারস্থ। আমার জন্য কোনো সামান্য ঝামেলা বাঁধলে নুহা আন্টি ওদেরও সমস্যা হতে পারে। আমি তো চাইতে পারি না আমার হয়ে লড়ার যে কেউ নেই। তীব্র কিছু সময় চেয়ে রইল, সাদাটে চোখ হিমের ন্যায়। পুষ্পিতার দৃষ্টি যখন নিচে হুট করে ওর হাত ধরে বলল, এসো। বিমূঢ় নেত্রে চাইল। তীব্রর কাঁধে মাথা রাখা বাঁধনের দিক দেখলো এক পলক। প্রশ্ন করার আগেই হাতে টান বসে। একেবারে দীর্ঘ কদমে সেই ছেলে দুজনার সামনে এসে থামালো তীব্র। তত্রমুখটা ফ্যাকাশে হয়ে গেল পুষ্পিতার। তীব্র হাত ছাড়ল, ওদের দিক থেকে চেয়ে বলল, নাও মারো। অচেতন মেয়েটা আটকে উঠে এবার মারবে কি তার পা কাঁপছে, বুক ধরফর করছে। ছেলে দুটো মুখ চাওয়াচাই করে দাঁড়িয়ে গেল। একজন ক্ষেপে বলল, কি মারবি আমাদের? এত সহজ? পুষ্পিতার আত্মা উড়াল দেয় ডরে। ঢোক গেলে বারবার। তীব্র ওদের উত্তর দিল না, নির্ভীক মনোভাব। হাত দুটো পকেটে গুজে দাঁত পিষে বলল, আই সেড স্ল্যাপ হিম। ও ভয় পেয়ে ঘন ঘন মাথা নাড়ে, বোঝায় পারবে না। তীব্র পুরোপুরি ঘুরে চাইল ওর দিকে, প্রগাঢ় কণ্ঠে বলল, যদি নিজের শরীরকে সম্মান করো, নিজেকে সম্মান করো, তবে আমার কথা তোমাকে শুনতে হবে রাইট নাও। বাকিটা দেখার জন্য আমি আছি। তীব্র দৃষ্টিতে জ্বলন্ত শিখা। তার কথাতে কি ছিল জানা নেই, কিন্তু সত্যি কেমন ভরসা পেল পুষ্পিতা। সহসা দানবের ন্যায় অলৌকিক সাহস ভর করল বুকে। বিগত 1 মাস ধরে এদের ছুড়ে দেওয়া এক একটা নোংরা ইঙ্গিত শ্রাবণ কেন্দ্রে উৎকট হামলা চালালো। মেলি দেহে কাটার মতো বিধে খোঁচালো সেসব। অচিরে একজন গাল বরাবর ঠাস করে চর বসালো সে। কথাগুলোকে বলতো পুষ্পিতা জানে না, তাকিয়ে দেখেওনি কোনোটাকে। সামনে যাকে পেয়েছে মেরেছে। মেলি প্রহারে ওরা চমকায়, পাশের জন তেতে বলতে নেয়। শালিয়াম। তৎক্ষণাৎ পুষ্পিতা ওকেও আরেকবার থাপ্পড় মারে। ভড়কে গেল সে ছেলে। গালে হাত চেপে গোলাকার চোখে তাকালো। এদিকে তীব্র নিজেই চমকে গেছে। 2 ভ্রু উঁচিয়ে ভাবল, একটা মারতেই চাইছিলে না, সেখানে দুটো? 19 বছরের জীবনে প্রথমবার কাউকে আঘাত করলো পুষ্পিতা, তাও কোনো পুরুষের অন্যায়ের বিরুদ্ধে। বক্ষপটে থাকা এতদিনকার বিরাট পাথর সুরসুরে ভঙ্গিতে নেমে গেল কেমন। সে আপ্লুত চোখে চায় তীব্রের দিকে, বিজয়ী হেসে বলে, মেরেছি স্যার। তীব্র তার চমকটুকু ঢেকে রাখে, চোখে মুখে গাম্ভীর্য ফুলিয়ে বলে, যাও এখন। পুষ্পিতা ফ্যাসফ্যাসে শ্বাস নিতে নিতে মাথা দুলিয়ে চলে গেল। আনন্দ হচ্ছে ওর, ভীষণ আনন্দ। হাঁটতে হাঁটতে যে হাতে মেরেছে সামনে ধরলো, সেটা ভূমিকম্পের ছুটছে সেথায়। তাতে কি আজও প্রতিবাদ করেছে। আর এই অসম্ভাব্য জিনিসটা কেবল সম্ভব হয়েছে তীব্রর জন্যে। মানুষটার কাছে সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ছেলে দুটো রোষে থরথর করছে। একজন তীব্রর সামনে আঙ্গুল উঁচিয়ে বলল, তুই আমাকেও চিনোস না। গাজীপুর কাপাইন্না ক্ষমতা রাখি আমরা। আমগোর গায়ে হাত, তোরা তো মাটি চামা তেমু, আর ওই মাইয়ারেও। তীব্র খপ করে এক হাতে ওর কল্যাণ চেপে ধরে, চাপা কণ্ঠে কটমট করে বলল, কলেজ ছুটির পর দেখা হবে।
বাপের বৈধ বেটা হলে সিন ক্রিয়েট করবি না। কলিং বেল বাজছে। ও পাশের মানুষটা ধৈর্যবান, থেমে থেমে সময় নিয়ে বেল টিপছে সে, যেন খুললে খুলবে, না খুললে সমস্যা নেই। নুহা ওয়াশরুম থেকে মুচড়াতে মুচড়াতে বের হলো। সকাল থেকে এই অবধি তার হাফ সেঞ্চুরি শেষ। স্যালাইন খাওয়ার পর এখন শুধু পেটে ব্যথা। আরেক বিপদ। বেলের আওয়াজ শুনেও ভাবলো পুষ্পিতা ফিরেছে। বলেছিল তো একটা ক্লাস করে চলে আসবে। নুহা যেমন ছিল অমনভাবেই দরজা খুলতে এগোয়। লক টেনে ক্লান্ত কণ্ঠে বলে, জানিস আমার স্যালাইন কার্ড। সামনে চাইতেই বাকি কথা শেষ। চোখ দুটো বড় বড় হয়ে এলো নাহিদকে দেখে। নাহিদ হেসে বলতে চায়, একটু চাপাতা। অথচ নুহার অবস্থা দেখে ত্রস্ত ঘুরে গেল ওদিকে। মেয়েটার গায়ে ওড়না নেই, পরনে জামার এলোমেলো দশা, দুজনায় লজ্জায় বুধ, অস্বস্তিতে একাকার। নুহা সময় ব্যয় করে না, একেবারে ঝড়ের গতিতে দৌড়ে ঢুকে যায় রুমে। এদিকে দ্বিধায় পড়েছে নাহিদ, চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছে না। মিনিটের মাথায় নুহা ফিরে এলো তার রুদ্রমূর্তি নিয়ে। নাহিদের হিসাব নিকাশের মাঝে চিল্লিয়ে বলল, এই আপনি এখানে কি করছেন? নাহিদ আতঙ্কে লাফিয়ে ওঠে। এই মেয়ের ভাষা এত কর্কশ, একদম বিট্টুর জেরক্স কপি। কিন্তু ঘুরে চাইল না, অমন দাঁড়িয়ে মিনমিনে জবাব দিল, জি মানে একটু চা পাতা নিতে এসেছিলাম। নুহা কুণ্ঠায় এক শেষ। এরকম বিব্রতকর পরিস্থিতিতে জন্মে পড়েনি, কিন্তু গলার জোর বহাল রাখতে বলল, কারো বাড়িতে আসতে হলে যে নক করতে হয় সেটা জানেন না? নাহিদ ভীষণ ভদ্রভাবে জানালো, জি আমি তো ডোরবেল বাজিয়েছিলাম, আপনি হয়তো খেয়াল করেননি। নুহা নিম্নষ্ট চেপে মাথা নোয়ালো। এখানে ছেলেটার দোষ নেই, দোষ ওর নিজের। জ্ঞানহীনের মতন ওড়না ফেলে কেউ দরজা খুলতে আসে? একবার লুকিং গ্লাসে দেখে নিলেও তো পারতো। ঠিক এই জন্যে আশেপাশে ব্যাচেলার থাকা বিপদ। সে মাথা ঠান্ডা করলো, এবার শান্তভাবে শুধালো, কি চাই? নাহিদের হাতে ছোট একটা কাচের বাটি, সেটাকে পেছন দিকে এগিয়ে ধরে বলল, একটু চা পাতা হবে? নতুন উঠেছি তো, ফ্ল্যাটে এখনো কিছু কেনা হয়নি। হবে, তার আগে এদিকে ফিরে কথা বলুন। আপনি এমন ওদিকে ঘুরে কথা বলছেন কেন? আমি কি আপনার ব্যাক সাইড দেখে চা দেবো? নাহিদ জিভ কাটলো। মেয়ে মানুষ এত টসটস করে কথা বলে? তখন ওসব দেখেই তো এরকম ঘুরে আছে। আলগোছে ফিরে দাঁড়ালো ছেলেটা, নিচের দিকে চেয়ে থেকে জানালো, কাল রাতে একটু ঘুম হয়নি, মাথাটা ভীষণ ধরেছে, তাই একটু চা খেতে চাইছিলাম। এখানে ধারে কাছে তো চায়ের দোকানও নেই, তাই। নুহা থামিয়ে দিয়ে বলল, এত এক্সপ্লেনেশন দিতে হবে না। দিচ্ছি, তবে কেনার পর ফেরত দিয়ে যাবেন। আমি কিন্তু আবার এত উদার নই যে ফ্রিতে দেব। সে শশব্যস্ত বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নুহা রান্নাঘরে যায় এবং পুরো কৌটা তুলে নিয়ে এসে বলে, নিন। নাহিদর হাত পর্যন্ত চোখ উঠালো। গোটা কৌটো দেখে বলল, এতখানি তো লাগবে না। যতখানি লাগবে নিন, নিয়ে বাকিটা দিয়ে যাবেন। এখন ধরুন, আমার কাছে অত সময় নেই। নাহিদ কৌতূহলী চোখে তাকালো। কোথাও যাবেন বুঝি? নুহার আবার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়েছে, কিন্তু ওসব কি আর কি বলা যায়? কণ্ঠ রুক্ষ বানিয়ে বলল, সেটা আপনাকে জানতে হবে না। যা নিতে এসেছিলেন তা নিয়ে ভাগুন। নাহিদ দীর্ঘশ্বাস ফেলল, চায়ের বয়াম নিল, নিশ্চুপ মাথা নেড়ে চলে গেল ঘরে। 15 মিনিটের মাথায় বেল বাজলো। আবার নুহা বুঝলো নাহিদ এসেছে। দরজা খুলল। এবার অনুমান সঠিক হয়েছে, ওই এসেছে সাথে চায়ের কৌটো। তবে মেয়েটা আশ্চর্য হয়ে গেল তার হাতের মিনি ট্রের দিক দেখে। 1 কাপ চা থেকে নিরন্তর সাদা ধোঁয়া ছুটছে। ও প্রশ্ন নিয়ে তাকালো। নাহিদ পুরো ঠোঁট দুটো দুদিকে টেনে চমৎকার করে হাসলো। ট্রে থেকে কাপ তুলে এগিয়ে দিয়ে বলল, নিন। নুহা তাজ্জব হয়ে গেল। আমার জন্য? জি। আমি চায়ের কথা বলিনি। নাহিদ নিষ্পাপ কণ্ঠে বলল, বলেননি, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনিও ক্লান্ত। হয়তো আমার মতো রাতে আপনারও ঘুম হয়নি, তাই বানিয়ে নিছি। নুহা বিস্মিত চমকিত, এতটা সে আশা করেনি। মনে মনে বলল, ঘুম হবে কি করে? সারা রাত যে বিছানার বদলে বাথরুমে ছিলাম। ঠান্ডা হয়ে যাবে মিস নুহা, কাপটা ধরুন। নুহা একবার ভাবলো না বলে দেবে। দুদিনের আলাপে কেউ কিছু একটা দিলেই ও খাবে কেন? যদি এ চায় কিছু মিশিয়ে আনে। এই মুহূর্তে সে বাসায় একা বিপদ হতে কতক্ষণ? কিন্তু নাহিদের হাস্যোজ্জ্বল সাদাসিধে মুখখানা সেই চিন্তাদের সুবিধে করতে দিল না। এমন ভোলাভালা ছেলে আদৌ এসব জঘন্য কাজ করতে পারে? এত আশা করে বানিয়ে এনেছে, না নিলে মন খারাপ হবে না? সে বানানো কাপ হাতে নিল, ছোট করে বলল, ধন্যবাদ। নাহিদ বলল, মোস্ট ওয়েলকাম। টেস্ট করে বলুন তো কেমন হয়েছে। নুহা ফার্স্ট টাইম চুপচাপ বানালাম। কাপ ঠোঁট পর্যন্ত ধরল। হঠাৎ কি ভেবে থামলো, তাকালো ওর দিকে। সৌজন্যতা রক্ষার্থে একবার ভেতরে আসতে বলা উচিত। হাঁ করতে গেল যখনই ঘরের ভেতর থেকে তারস্বরে ফোন বেজে ওঠে নাহিদের। সে তড়িঘড়ি নুহার হাতে বয়াম ধরিয়ে দিয়ে ছুটে যায়। নুহা দাঁড়িয়ে থাকলো, অপেক্ষা করলো ওর। কিন্তু নাহিদ ফেরত এলো সময় নিয়ে। হাতে শপিং ব্যাগে কিছু আছে তাতে। তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে সে। নুহা বলতে গেল, শুনুন।
ও ফিরে যায়, ভীষণ ব্যস্তভাবে জানায়, এসে কথা হবে মিস নোহা। আমার বন্ধু ফোন করেছে, আর্জেন্ট যেতে হবে ওর কাছে। আসি। ওকে কিছু বলতে না দিয়ে নাহিদ থেমে গেল সিঁড়িতে। নুহার দুর্বোধ্য মন খারাপ হলো, বিড়বিড় করলো, চাটা খুব ভালো হয়েছে মিস্টার ঢ্যাঁড়স, বলা হলো না। ক্লাসে ঢুকে সবার আগে পুষ্পিতাকে খুঁজে বেড়ায় তনুজা। একটা সময় পেল সেই শেষ বাড়ির বেঞ্চের কোনায় বসে। সে এগিয়ে গেল, পিলপিলে কদমে পাশে দাঁড়িয়ে ডাকলো, পুষ্পিতা। ওদিক থেকে উত্তর এলো না কোনো। রেগে আছো আমার সাথে? পুষ্পিতার জবাব নেই দেখে মেয়েটা আহত হয়, পাশে বসে উদ্বেগ নিয়ে বলে, বিশ্বাস করো, আমি ওই দিন ইচ্ছে করে তোমাকে রেখে আসিনি। স্যার এমনভাবে তাকালেন, আবার এগিয়ে আসতে নিলেন, খুব ভয় পেয়ে গেছিলাম। সরি, আর হবে না। পুষ্পিতা ঠায় বসে। তনুজা মন খারাপ করে বলল, কথা বলবে না? এই পুষ্পিতা। গা ধরে ঝাঁকাতেই ধ্যানে মগ্ন পুষ্পিতা নড়ে ওঠে, চমকে তাকায়। তনুজা ভ্রু কপালে তুলে বলল, বাবা, এভাবে কি ভাবছিলে? পুষ্পিতা জিভে ঠোঁট ভেজালো। কই কিছু না তো, কখন এসছো তুমি? অবাক চোখে চাইল তনুজা, কণ্ঠে অনিশ্চয়তা। তুমি রেগে নেই? পুষ্পিতা ওর থেকে অবাক হয়ে শুধালো, রাগ কি নিয়ে? তনুজা বিস্ময়ে চোখ পিটপিট করলো। পুষ্পিতার সঙ্গে সেদিনের পর ওর এরকম দেখা হয়নি, হলেও কথা হয়নি। সে যে মনে মনে ধরেই বসেছিল মেয়েটা ক্ষেপে বোম হয়ে থাকবে, ওকে পেলে ব্লাস্ট করে জ্বালিয়ে দেবে একদম। মাথা নেড়ে ভাবলো, থাক বাবা, রাগের কারণ যেহেতু মনে নেই, মনে করতেও যাব না, মনে করাতেও যাব না। এমন নরম সরম একটা বন্ধু জীবনে থাকা দরকার। তখনই দরজায় এসে দাঁড়ালেন গফুর, সবার মধ্যে হাঁক ছাড়লেন। পুষ্পিতাকে? পুষ্পিতা নিজের নাম শুনে মেরুদণ্ড সোজা করে ফেললো, তটস্থে দাঁড়িয়ে পড়ল বসা থেকে। গফুর বললেন, তোমাকে নতুন স্যার ডাকছেন, এখনই এসো? ও মাথা কাত করে। তনুজা হাঁ করে বলল, নতুন স্যার মানে তো আমার তীব্র রেজা। উনি তোমাকে কেন ডাকছেন? তা তো জানি না। গফুর তাগাদা দেয়। কই মেয়ে এসো? পুষ্পিতা হাঁটা ধরতেই সাথে উঠে এলো তনুজা। ওকে দেখে গফুর বললেন, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো ডাকেনি। জানি না, আমার স্যারের সঙ্গে দরকার আছে, আপনি আপনার মতন চলুন। গফুরের আদলে বিরক্তি দেখা যায়। সেই কলেজ থেকে মেয়েটাকে চেনে, ভারী বেয়াদব, কোনো সম্মান দেয় না। মিথিলা বহু কষ্টে রান্না করেছে, ঘেমে নিয়ে অবস্থা খারাপ। দুটো আলু সিদ্ধ করে চটকে ভর্তা বানিয়েছে, আর রাইস কুকারে ভাত। ব্যাস, এতেই সে ক্লান্তিতে হেলে পড়ছে এখন। হাত পা ছড়িয়ে বিছানায় শোয়ার জন্য ছটফট করছে শরীরটা। খাবার বেড়ে এনে ডাইনিং টেবিলে রাখলো, এমন রেখেই চলে যাবে। পলাশ ভেতরের ঘরে শুয়ে শুয়ে ফোন টিপছে, ডাকার কি আছে, খিদে পেলে নিয়ে খাবেই। মিথিলার লাগেজটা তখনও বসার ঘরে। সে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকতে যায়, অমনি ডোরবেল বাজলো। ভেতর থেকে পলাশ চেঁচিয়ে বলল, দেখো তো কে। নাক ফুলালো মিথিলা। তাকে হুকুম করছে, তুই এসে দেখতে পারিস না? কিন্তু দাঁত চেপে হজম করলো বিষয়টা। ধূপধাপ পা এগিয়ে ছিটকিনি টানলো দরজার। সঙ্গে সঙ্গে জেনি হেসে বলল, হেই মেটিলা। মিথিলার শরীর উষ্ণতায় টকবক করে ওঠে, খিটমিট করে বলে, সাতচুন্নি ডাইনি আর একবার আমাকে উল্টাপাল্টা নামে ডাকলে মেরে মুখ ভেঙে দেবো তোর। জেনি ভ্রু কুচকালো। মিথিলার বাংলা ভাষা সে বোঝেনি, তবে চোখ মুখের অবস্থা দেখে বলল, এনিথিং রং মেটিলা? মিথিলা গালি দিতে গিয়েও থেমে গেল। ভাবলো এত কথার কি আছে, মুখের উপর ধরাম করে দরজাটা লাগিয়ে দিলেই হবে। বিধিবাম। এর আগেই পলাশ চলে এলো ওখানে। জেনিকে দেখতেই খুশিতে বাকবাকুম করে বলল, হেই জেনি, কাম কাম। জেনি চপল পায়ে ঘরে ঢুকে মিথিলা ব্যর্থতায় কটমট করে দেখে গেল। দরজা খোলা দেখে পলাশ বলল, কি হলো? মিথিলা জোরপূর্বক হাসলো। না কেন, জেনি তো এক্ষুনি চলে যাবে, তাই না? সে জেনির দিকে চেয়ে বলে। মেয়েটা কিছু বলল না। হাতের চকচকে বাটিটার ঢাকনা উঁচু করে নিজের ভাষায় বলল, ফালাস, তোমার জন্য চিকেন কারি এনেছি, পছন্দ করো না অনেক? পলাশ উচ্ছ্বাসে ফেটে পড়ল যেন। ওয়াও, চিকেন কারি! এসব বাঙালি রান্না করে কবে শিখেছো জেনি? দারুণ কালার হয়েছে তো। জেনি গদগদ হয়ে জানালো, ইউটিউব দেখে শিখেছি। জিভে জল চলে এসেছে জেনি। দাও দাও, এখনই টেস্ট করব। পলাশ স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে প্লেট নিয়ে বসলো। তরকারিতে হাত দিতেই গেলেই মিথিলা ছুটে এসে বলে, পলাশ, তুমি কি এখন এটা খাবে? এই জেনি রান্না খাবার? পলাশ ভড়কে গেছে ওর আসার নমুনায়। পরপর সাবলীল হয়ে বলল, হ্যাঁ কেন? মিথিলা তেলে বেগুনে জ্বলে উঠল। কেন মানে? আমি এত কষ্ট করে রান্না বান্না করলাম, আর তুমি কি না এই ধলা চামড়া মেয়ের রান্না খাবে? এটা কি ফাজলামো হচ্ছে পলাশ? আরে আজব, খেলে সমস্যা কি? তোমার ইচ্ছে হলে তুমি খাও। পলাশ তরকারিতে চামচ দিতে গেলেই মিথিলা চেঁচিয়ে উঠল,
না, একদমই না। আমি তো খাবো না আর তুমিও খাবে না। এতটা পথ জার্নি করে এসেও তোমার জন্য আমার রান্না করতে হয়েছে। কত কষ্ট হয়েছে আমার তুমি জানো? যদি জেনির রান্নাই খাবে তাহলে আমাকে বলেছো কেন? কেন বলেছো? পলাশ মহা বিরক্ত হয়ে বলল, বারবার তোমার রান্না বলছো? কি রান্না করেছে শুনি? আলু ভর্তা আর ভাত? 2 ঘন্টা বসে এসব বানিয়েছো বুঝি? আর তা দিয়ে আবার এত গলার জোর? মিথিলা স্পষ্ট বলল, আমি যা পেরেছি তাই বানিয়েছি, আর তুমি এটাই খাবে। জীবনে মা বাবা আমার রান্নাঘরে ঢুকতে দেয়নি, আর তুমি আমাকে এনে কাজ করিয়েছো। তাও তোমার ভাগ্য ভালো যে আমি রান্নাটা করলাম, অন্য কেউ হলে জীবনেও করতো না। পলাশ পাল্টা তেতে বলল, অন্য কেউ হলে খিদে পেটে আলু ভর্তা দেখে এত শান্ত থাকতো না। অকর্মার ঢেকি বলে তোমার ঘাড় ধরে বাইরে রেখে আসতাম। পলাশ, একদম চেঁচাবে না, ঝগড়ুটে মেয়ে কোথাকার। আমি ঝগড়ুটে? অবশ্যই। জেনি বিহবল গোল গোল চোখে একবার পলাশকে দেখছে, একবার মিথিলাকে। বাংলা ভাষার এই ঝগড়ার আদ্যপান্ত কিছুই বুঝতে পারছে না। তবে পলাশ উঠে দাঁড়িয়ে গেছে, মিথিলার চোখ মুখ ফুসছে। পরিস্থিতি নিশ্চিত অস্বাভাবিক দেখে বলল, ফালাস, কাম ডাউন। হোয়াটস রং হিয়ার? মিথিলা চেতে বলল, এই সাতশুনি, আবার আমার স্বামীর নাম ভেঙ্গাচ্ছিস? তোকে আমি। হুঙ্কার ছুড়ল পলাশ। মিথিলা, বেবি ওর সেল, ও আমার বন্ধু। ছেলে মেয়েতে আবার কিসের বন্ধু? হ্যাঁ? পলাশ পুরু ভাকালো। কেন? মেয়ে বন্ধু থাকা খারাপ? অত্যন্ত তোমার মতো ছেলেদের টাকা পয়সা হাতাতে প্রেম করার চাইতে ভালো। মিথিলা স্তব্ধ হয়ে বলল, তুমি আমাকে খোঁটা দিচ্ছ? সে সাফ সাফ বলল, হ্যাঁ দিচ্ছি। আর তুমি এরকম উগ্র আচরণ করলে সারা জীবন দেব। চুপচাপ ভদ্র মেয়ের মতো সংসার করো, আর নাইলে কিন্তু আমার অন্য একটা রূপ দেখাতে বাধ্য হব তোমাকে। তার রক্তচক্ষু দেখে মিলি এখন যাও এখান থেকে। ও তাও দাঁড়িয়ে দেখে। চোখ পাকালো পলাশ। কি হলো, যাও। মিথিলার কান্না পায়, ক্রন্দন স্রোতে নাক ফেপে ওঠে। রাগ গিলে তেজি পায় রুমে ঢুকে সশব্দে দরজা লাগায়। আওয়াজে জেনির মেধিন গাত্র কেঁপে উঠল, হতভম্ব আওড়ালো। কি হলো এতক্ষণ? ও এত রেগে গেল কেন? পলাশ জবাব দিল না। সে আবার বলল, ও তোমার কে হয়? পলাশ 2 আঙ্গুলে কপাল ঘষছে। ছোট্ট উত্তরে বলল, মেইট। জেনি খুব বিস্ময় নিয়ে বলল, মেইড হয়ে এমন ব্যবহার করে? দেখে তো মনে হচ্ছিল ঝগড়া করছে। উত্তরে পলাশ ঠান্ডা চোখে তাকায়, আচমকা ঠোঁট টেনে হাসে। বাংলাদেশি তো, ও দেশে সবার আগেই একটু আদ্র তেল বেশি। যাকে কিছু মনে করো না। এক বাক্যে মেনে নিল জেনি। হেসে বলল, আচ্ছা। করিম সাহেবের টং দোকানে প্রতিদিনকার ভিড়, কিন্তু আজকে সেখানে রাহাতের চেনা মুখগুলো নেই। মিরাজ, মুশফিক, শাফিন, আরমান কাউকেই গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছে না। সবচাইতে যার খোঁজে ব্যাকুল তার ক্ষুদ্র মন সে বিট্টু অবধি নেই। বিগত কদিন যাবৎ তাদের খুঁজে খুঁজে হতাশ রাহাত আজ ধৈর্য হারিয়ে দোকানের কাছে গিয়ে দাঁড়ালো। আড্ডায় মশগুল ছেলেপেলেদের দিকে বাক্য ছুড়ল। বিট্টু ভাইয়া কোথায়? হঠাৎ প্রশ্নে ওরা থামে, তাকায় ওর দিকে। রাহাত তাদের পরিচিত। সাব্বির বলল, আরে ভাইয়ার ফ্রেন্ড যে, কি খবর তোমার? অনেকদিন পর দেখা দিলে। রাহাত ওসব খুচরো আলাপে গেল না, তার চিত্ত ছটফটে অস্থির। বিট্টু ভাইয়াকে ইদানিং এখানে দেখা যায় না কেন? কোথায় উনি? ভাই তো জরুরি কাজে গেছে, আসবে মেলা দিন পর। কোথায় গিয়েছে? সেটা তো আমাদের বলেনি, মুশফিক ভাইয়া জানতে পারে। রাহাত ব্যগ্র কণ্ঠে শুধায়, ওনারা কোথায়? ওনারাও কাজে গিয়েছে, কেন বলো তো? রাহাতের মুখে অমাবস্যা নামলো। মনের আশপাশ চেয়েছে তমসায়। হুটহাট কি কাজে গেল সবাইকে বাদ দিয়ে হলেও বিট্টু ভাইকে তো তার প্রয়োজন। ও যে ছোটপুকে পাওয়ার আশায় আছে, সে আশা ফলবে না। পুষ্পিতা আর তনুজা গফুরের পিছু পিছু এসে তীব্রর অফিস কক্ষের সামনে দাঁড়ালো। তনুজা উকিঝুঁকি দেয় ভেতরে। তীব্র চেয়ারে বসে, গায়ে পেস্ট রঙের শার্ট, একেবারে বিধিবৎ ও বসন ভূষণে নজর কাড়া চেহারা। তনুজার চোখ জুড়িয়ে যায়, মুগ্ধতায় 2-4 বার আউড়ে ফেলে। আহা আহা। গফুর ডাকলেন, স্যার। তীব্রর সামনে অন্য একজন পুরুষ বসে, দরজার দিকে পিঠ ফেরানো। তার কথা বলছিল দুজনে। ডাক শুনে তাকালো। গফুর পুষ্পিতাকে দেখিয়ে চলে গেলেন, অথচ তীব্র প্রথমেই তনুজাকে বলল, আপনাকে তো ডাকা হয়নি। মেয়েটার ঠোঁট ফাঁকা করে চেয়েছিল এতক্ষণ। তীব্রর হঠাৎ বাক্যবাণে নড়ে ওঠে। জি না মানে? তীব্রর পুরু কণ্ঠ। আপনি ক্লাসে যান। তনুজার মুখটা ছোট হয়ে এলো। পুষ্পিতার দিকে একবার অন্ধকার আননে চেয়ে চলে গেল চুপচাপ। পুষ্পিতা মায়া নেত্রে ওর প্রস্থান দেখে তীব্র তখনই ডাকলো, পুষ্পিতা ভেতরে এসো।
অনেক অবাক হয়। তনুজাকে তো স্যার আপনি করে বললেন, ওকে তুমি বলে কেন? পাশাপাশি বাসা দেখে সে কক্ষে ঢুকে ছোট ছোট কদমে এসে দাঁড়াতেই পিঠ ফেরানো মানুষটা ফিরে চাইলো, গাল ভরে হেসে শুধালো, কেমন আছো বা পুষ্পিতা? পুষ্পিতা বিস্ময়াবহ। ইনি ওকে চিনলেন কি করে? ও জিজ্ঞাসু চোখে তীব্রর দিকে চাইল। সে নিজে থেকেই বলল, তার ও নাহিদ আমার সাথে থাকে, তোমাদের পাশের ফ্ল্যাটে। একটু থেমে বলল, তুমি এখন ওর সঙ্গে বাসায় চলে যাবে, ছুটি অবধি অপেক্ষা করতে হবে না। পুষ্পিতা বিভ্রান্ত, বিমূর্ত। তীব্র তার চেনা শিক্ষক মানুষ, অনেকবার দেখা হয়েছে। ওনার সঙ্গে একসাথে আসতেই তো কতটা অস্বস্তি হচ্ছিল, কিন্তু এই লোকটাকে দেখলো আজ প্রথম। অচেনা লোকের সঙ্গে যাবে কেমন করে? কিছু কি হয়েছে স্যার? চিন্তিত কণ্ঠের বিপরীতে জবাব এলো কাঠখোট্টা রূপে, হ্যাঁ, ওই ছেলেগুলো তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। পুষ্পিতার শীর্ণ বক্ষস্থল ছ্যাদ করে ওঠে। হরিণী নয়ন বৃহৎ হয়ে এলো আতঙ্কে। ওকে ঢোক গিলতে দেখে মনে মনে হাসলো তীব্র, আর একটু রং ছড়িয়ে বলল, এখন চলে গেলে তুমি নিরাপদ, কারণ সেই নিরাপত্তার দায় আমার। কিন্তু ছুটির পর যেতে চাইলে। পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল, কিন্তু স্যার আমি তো চলে যাব, আপনি, ওরা যদি আপনার ক্ষতি করে? তীব্রর কথা মাঝপথে থামলো। এই কথাটুকু সে আশা করেনি। ভীতু মেয়ে তার জন্য চিন্তা করছে, অথচ মুদে আসা শীতল দৃষ্টি তৎপর গায়েব করে ফেলে। স্থূল কণ্ঠ ঠোঁট নেড়ে চেড়ে জানায়, আমার সমস্যা হবে না, তুমি এই ক্লাস করে চলে যেও। পুষ্পিতা দ্বিধাগ্রস্ত, কিন্তু স্যার নিশ্চয়ই খারাপ চাইবে না। সংখ্যাতীত সংশয় সমেত মাথা কাত করলো একপাশে। কিন্তু স্যার যে শুধু শুধু ওর জন্যে ঝামেলায় জড়ালেন। তীব্র ওর মন ও দ্বিধা বুঝলো কিনা কে জানে, ঠান্ডা গলায় তর্জন দিল, এখন যাও, নাহিদ অপেক্ষা করবে তোমার জন্য। পুষ্পিতা ঘাড় হেলালো, ফিরে গেল কোমল পায়ে। তীব্র তাকিয়ে থাকে গমন পথে। নাহিদ বলল, কি চুপচাপ নরম মেয়ে, তোর তো পুরো অপোজিট রে বিট্টু। তীব্র চাপা কণ্ঠে ধমকালো, এই নামে ডাকবি না এখানে, আর কতবার বলতে হবে? সে জিভ কাটে। সরি। তীব্র হঠাৎ হাসলো, চেয়ারে এলিয়ে দিল চওড়া পিঠ, দৃষ্টি স্থির রেখে বলল, ইটস কল্ড কম্বিনেশন। প্রতিটি মানুষের তার বিপরীত চরিত্রের প্রতি আকর্ষণ থাকে। তীব্রর আকর্ষণ এতটাই তীব্র যে এক ঝটকায় সে আজ মাস্তানি রেখে এই চেয়ারে বসে। তফাৎ শুধু এখানে। নাহিদ মাথা চুলকালো, ঘটে এসব ঢোকেনি। হাত ঘড়ি দেখে নিল একবার। পুষ্পিতাকে সাথে নিতে একটু একটু সংকোচ হচ্ছে। শত হলো ভাবি মানুষ, এই বিট্টুটা যে কখন কি চায় কে জানে। কলেজ ছুটি হয়েছে। তিনজন হৃষ্টপুষ্ট আর একজন হ্যাংলা পাতলা যুবক গেটের বাইরে দাঁড়িয়ে, ওদের নজর ওত পাতা শিকারির নেয়। দুজনের হাতে মোটা লাঠি, বাকি দুজনের পকেটে ধারালো ছুরি। একে একে সবাই বের হলো গেট থেকে। শুধু যার অপেক্ষায় ওরা বসে সেই কাঙ্ক্ষিতের দেখা নেই। ঠাই প্রতীক্ষা শেষে ওরা ধৈর্য হারালো। একজন বিদ্বিষ্ট আওড়ালো, শালায় বাগছে, ডরাইছে আম করে। অন্যজন বলল, ভাইগা কুল পাইবা না, আমাকেও গায়ে হাত, তাও আবার মায়া মানুষ দিয়া। ওই মাইয়ার খবর তো আছে, সাথে ওরও আছে, ওরে যে কি করুম। অন কি করবি? কাইল দই আইব তো এখানে। কিন্তু ওর বাহির হইল কই দিয়া? খাড়াইলাম প্রায় আধা ঘন্টা হইব, দেখি নাই তো। হইতে পারে মাইয়া লইয়া পেছনের দেওয়াল টপকাইছে। ছালার বেতো মার্কা ফলাপান আমাগর লগে মাস্তানগর লগে পাঙ্গা নেয়। চারজন হুহা করে লুটোপুটি খেলো হাসিতে। তখনই পেছন থেকে কেউ একজন বলল, আমাকে খুঁজছিস? নিম্নভার কণ্ঠে ওদের হাসি থামে, ফিরে চায়। মাস্ক ক্যাপ পড়ুয়া এক কান্তিমান যুবক, হাতে লম্বা হকি স্টিক নিয়ে এক পা আড়াআড়ি ভাঁজ করে দাঁড়িয়ে। ওরা মুখ চাওয়াচাই করলো, দৃষ্টিতে প্রশ্ন। পুষ্পিতার প্রথম চর খাওয়া ছেলেটি শুধালো, তুই কে? যুবকটি বা হাতে ঘাট ডলে, খুব ধীর অথচ হিমের ন্যায় কণ্ঠে বলল, তোরা মাস্তান হলে আমি মাস্তানের বাপ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।